নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের গল্পগুরুর আর এক বিশেষ এপিসোডে। আজকে আমাদের বিশেষ উপস্থাপনা জলজন্তু। এটি একটি সত্য ঘটনা অবলম্বনে গল্প। তবে গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন, আর বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন আমাদের সব নতুন গল্পের নোটিফিকেশন পেতে। চলুন যা যাক মূল গল্পে। জলযন্ত্র। আমরা সকলেই গল্প শুনতে ভালোবাসি, আর সেটা ভূতের হলে তো কথাই হবে না। তবে আজকের গল্প কোনো গল্প না, সত্য ঘটে যাওয়া এক ঘটনা। আজকের এই গল্পের বাস্তবের সাথেও যথাযথ মিল আছে, তবে গল্পের সূত্রের জন্য কিছু কিছু জায়গায় ফেরবদল অবশ্যই করা হয়েছে। আজ আমাদের সাথে আছেন এই গল্পে প্রত্যক্ষদর্শী। জেনে নেব ওনার কাছ থেকে এই ঘটনার কিছু তথ্য। সেদিনের কথা মনে পড়লেও আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে, আর মন ভয়ে শিহরিত হয়ে যায়। এই ঘটনা কতজন বিশ্বাস করবেন জানি না, তবে এই ঘটনা আজও আমার কাছে দিনের আলোর মতন স্পষ্ট। গল্পগুরু চ্যানেলকে অনেক ধন্যবাদ আমার এই বাস্তবটিকে গল্পের আকারে তুলে ধরার জন্য। আশা করি আপনারাও এই গল্প শুনে সেই ভয় অনুভব করবেন। আমি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার নিবাসী। আমাদের বসবাস মোটামুটি গ্রাম্য অঞ্চলে। ঘটনার মূল পাত্র আমার পিসিমা চন্দনা এবং আমার পিসেমশাই হরকেশ। পিসিমার বিয়ে হয়েছে সবে বছর 2। বিয়েটা হয়েছে আমাদের গ্রামেই, কাছাকাছি বলে ঠাকুরদা প্রথমে অমত করেন। পরে ছেলের গুণাগুণ শুনে উনিও রাজি হয়ে যান। আসলে পিসিমা আমার বড্ড আদুরে মানুষ। বাড়িতে সবার কথার বাধ্য পিসিমা, তাই সবাই ওনাকে ভালোবাসতেন। আর দুঃসাহসিকতা ছিল ওনার স্বভাবের আর এক দিক। পিসিমার উচ্চতা 4.5 ফুট, গায়ের রং পরিষ্কার, ঘন কালো চুলের গোছা কোমর পর্যন্ত, আর রাস ভারী কণ্ঠ। পিসেমশা ওনার মানানসই, তবে গায়ের রংটা পিসিমার তুলনায় একটু কম। বয়স ওই 28-30 হবে। হৃষ্টপুষ্ট, বেশ জোয়ান লোক। পিসিমা শ্বশুরবাড়ি চলে গেলেও এই বাড়ির সাথে ওনার ওঠা বসা ছিল দিন আর রাতের মতো। নানা কিছু ছুতোই ওনাদের নিমন্ত্রণ থাকতো এই বাড়িতে। ব্যাপারটাই ওনার শাশুড়ি প্রথমে আপত্তি জানায়। বৌরি মানুষ সব সময় অমন বাপের বাড়িতে ঢ্যাং ঢ্যাং করলে ভালো দেখাই বুঝি। বলি নিজের সংসারটা সামলাও দেখি বাপু। তবে এই বিষয়ে পিসেমশাই ঘোর বিরোধ করেন এবং ব্যাপারটা সামলে নেন। অগত্যা এই বাড়িতে ভালো মন্দ কিছু রান্নার সাথে পিসিমা আর পিসেমশাইয়ের দুমুঠো চালও বাঁধা ছিল। সব আনন্দেই কাটছিল, কিন্তু সেই দিন আজ দাদার জন্মদিন। দাদা আজ 10 বছরের হয়ে গেল। আমি তখন বছর 8 থেকে। পায়েস মিষ্টি সকালে হলেও ভোজ ছিল সন্ধ্যায়। জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহ। গরমের ভাপও বেশ। হালকা ঝোড়ো বাতাস বইছে। আকাশের মুখে 2-1 টুকরো মেঘও দেখা গেল। এদিকে সবাই রান্নায় ব্যস্ত, আর আমাদের হই হুল্লোড় চলছে ফুল দমে। ঘড়ির কাঁটা তখন জানান দিল রাত 9টা। বাড়ির বাচ্চা কাচ্চাদের খেতে বসানো হলো। গরম গরম মাংসের ঝোল আর ভাত। পোতে আরো 2-1টা পদ ছিল, তবে তার দিকে নজর বিশেষ যাচ্ছিল না। মা ঠাকুরদাকে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, আপনার খাবারটা দিই। ঠাকুরদা বললেন, চন্দনা এসে গেছে? না, আসেনি এখনো। ও আপনাকে চিন্তা করতে হবে না, এক্ষুনি এলো বলে। পিসিমার বাড়ি থেকে আমাদের বাড়ির দূরত্ব হাঁটা পথে মিনিট 10। তাই বিশেষ কেউ চিন্তা ভাবনা করলো না সে বিষয়ে। তবে সবার কপালে ভাঁজ পড়ল
ঘড়ির কাঁটা যখন ঢং ঢং করে 11 বার বাজলো। আমরা ছোটরা খাওয়া দাওয়া সেরে বিছানায় গিয়ে উঠেছি। তখন বাবা একটা নতুন স্কুল ব্যাগ দিয়েছে দাদাকে জন্মদিনের উপহার। আমরা সেটাই দেখছিলাম। তখনই বাড়িতে একটা উদ্বেগ আর কৌতূহল সৃষ্টি হয়। তখন মোবাইল কথাটির সাথে আমাদের একটু আধটু পরিচয় থাকলেও তা আমাদের নাগালের অনেক বাইরে। সব মানুষের মধ্যেই বাক্য আদান প্রদান হতো। বেলা বাড়ছে দেখে সবাই চিন্তাতেই পড়ল। বাবা সবাইকে ভরসা দিয়ে বললেন, এতটুকু পথ গিয়ে এলেই তো হয়। আকাশের মেঘ ঘন হয়ে রাতের গভীরতা আরো বাড়িয়ে দিচ্ছে ক্রমশ। গুড়গুড় শব্দ করে 1 ফোঁটা বৃষ্টি ঝরতেও শুরু করলো। দাদামশাইয়ের মুখের দিকে তাকিয়ে বাবা আর কাকা টর্চ হাতে সবে আমাদের উঠোন ছেড়ে 5-7 পা এগিয়েছে রাস্তার দিকে। অমন সময় রাস্তার অপর দিক থেকে একটা টর্চের আলো এসে পড়লো তাদের চোখে। তার সাথেই পিসিমা আর পিসেমশাই দৌড়ে আসছেন আমাদের বাড়ির দিকে। বাড়ির আলোতে যখন তাদের রূপ স্পষ্ট হলো, দেখলাম তাদের চোখে মুখে ভয় কতটা ভয়ঙ্কর হতে পারে। কেমন বিধ্বস্ত তাদের চেহারা, যেন দীর্ঘ সংঘর্ষে কোনো রকম প্রাণদান পেয়েছে। সকলের প্রশ্নে পিসিমা কিছুই বলতে পারলেন না। তার শুধু 2 চোখ বেয়ে জল ঝরছে, সাথে আতঙ্ক। মা পিসিমাকে বুকে জড়িয়ে রেখেছেন ঠিকই, তবু যেন কোনো একটা আতঙ্কে তিনি কেঁপে উঠছেন বারবার। অবশেষে পিসেমশাই ধাতস্থ হয়ে 1 গ্লাস জলে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলা ভিজিয়ে শুরু করলেন। আজ আমার মায়ের শরীরটা বেশ ভালো ছিল না। একে সর্দি লাগা, তারপর সন্ধ্যায় জ্বর এলো। আজকে আমাদের এখানে আসার কথা উনি জানতেন আগের থেকেই, তাই একটু রাতের দিকে জ্বর ছাড়লে উনি বললেন, গরমকালের বেলা, এখনো তেমন রাত হয়নি। আমি বলি, কি খোকা, তোরা একবার ঘুরে আয়। টর্চ হাতে আমরা যখন বেরোলাম তখন রাত 11টা। ভাবলাম আর দেরি করব না, দুইজনে পেটে 2 মুঠো দিয়েই ফিরে যাব। তাড়াতাড়ি পা চালিয়ে আপনাদের বাড়ির দিকেই আসছিলাম। আপনাদের মেয়ের হাতেই টর্চ ছিল। হঠাৎ ওই পালপাড়ার রাস্তার ধারে দালান বাড়িটার ঠিক সামনে রাস্তায় টর্চের আলো পড়তেই রাস্তার পাশে কি যেন একটা সরে গেল। ওখানে রাস্তাটা তো দেখেছেন, সরু গলি, ঠিক মতো 2টো মানুষ পাশ কাটিয়ে যেতে অসুবিধে হয়। অপরদিকে পুকুর, বেশি নাড়াচাড়া করলেই হয়তো তাতে গিয়ে পড়ব। আমরা দুইজনে সেদিকেই এগোচ্ছিলাম। চন্দনা টর্চের আলোটা রাস্তায় ফেলছিল, কিন্তু হঠাৎ সে এবার টর্চের আলো মেলে ধরলো সেই দেয়ালটার কাছে, যেখানে সেই ছায়াটাকে সরে যেতে দেখেছিল। আর টর্চের আলোয় যেটা দেখলাম সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। একটা বেঁটে খাটো মানুষ, যার পুরো শরীর উলঙ্গ আর সারা শরীর মোটা মোটা লোমে ভরা। কালো আলকাতরার চেয়েও কালো তার রং। একটা পুরনো শ্যাওলা আর মাছের আঁশটে গন্ধ তার গায়ে। আর সবচেয়ে ভয়াবহ তার লাল 2টি চোখ, যেটা তখন দেখছে আমাদের দুজনকেই। এক মুহূর্তের জন্য মনে হলো কোনো দুঃস্বপ্নের মধ্যে আছি আমি, কিন্তু না, এটা তো বাস্তব। এ কোন জগতের প্রাণী না দানব। এদিকে চন্দনার দেহ অবশ হয়ে সে লুটিয়ে পড়বে মনে হলো। আমি তার কাঁধ চেপে ধরলাম। একবারের মতো টর্চের আলো নড়ে উঠল, আর সাথে সাথেই সেই কদাকার মূর্তি পুকুরের জলে গিয়ে মিলিয়ে গেল। এরপর আমরা আবার চলতে শুরু করলাম। মনের মধ্যে একটা ভয়ের ঘন্টা তো বেজেই চলেছে তখন।
তবু এতটা শান্তি সেই ভয়ঙ্করের হাত থেকে ছাড়া পেয়েছি। কিন্তু আমার এই ভাবনা চিন্তা ভুল বলে প্রমাণিত হতে বেশিক্ষণ লাগলো না। চন্দনা আর আমি প্রায় একসাথেই পথ চলছিলাম পাশাপাশি, কিন্তু মাইতিদের পুকুরের সামনে আসতেই চন্দনা সেই পুকুরের জলের দিকে নেমে যেতে লাগলো। আমি ওর হাত ধরে ওকে এক টান দিলাম। এই চন্দনা, কি করছো? রাস্তা তো এই দিকে। কিন্তু চন্দনা হাজার চেষ্টাও রাস্তায় ফিরতে পারছে না। ওর মুখ দেখে মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যেতে চাইছে পুকুরের জলে। পুকুরের জলেও দেখি কেমন উত্তাল রূপে ঢেউ চলে যাচ্ছে, আর তার প্রতি ঢেউ যেন গ্রাস করতে চাইছে আমাদের। আমি কোনো রকমে চন্দনাকে আমার দু হাতের বাঁধনের মাঝে রেখে এগোলাম, কিন্তু আমার সেই বাঁধন যেন কম মনে হচ্ছে সেই অদৃশ্যের কাছে। ক্রমশ বাতাসে ভরে উঠছে সেই আষ্টে গন্ধ। এইভাবে এলাম কিছু দূর। সামনেই মাইতিদের হরি মন্দির। সেখানে আসতেই হঠাৎ সেই অদৃশ্যের টান একদম কমে গেল। আবার যে কোনো জলাশয়ের ধারে আসলেই সেই ভয়ঙ্কর টান শুরু হলো, আর মন্দির আসলেই সেই টান আবার বিফল হয়। এইভাবেই মিনিট 10 পথ 1 ঘন্টায় পরিণত হলো। দেখলাম পিসিমা তখন ধাতস্থ হয়েছে। এতক্ষণে সব মিটলো তখন রাত 2টো। সবাই কোনো রকম 2-1 মুঠো পেটে দিয়ে শুয়ে পড়ল। সকালে এই খবর জনে জনে ছড়িয়ে যেতে বাড়িতে হুলুস তুলুস কাণ্ড। অনেকে অনেকের এই রকম ভুতুড়ে ঘটনার অনুভব শেয়ার করলো। আবার অনেকে নিজের কল্পনা মাত্রকেও বাস্তবের জামা পরিয়ে দিল। তবে এরপর থেকে পিসিমা একা বাড়ি থেকে বাইরে যেতেন না। যখনই যেতেন তখনই মনে হতো যেন কেউ ওনাকে ইশারায় ডাকছে। আর পুকুর পাড়ে গেলেই মনে হতো কেউ যেন দিনের বেলাতেও দাঁড়িয়ে আছে পুকুরের পাড়ে, ওনাকে অলক্ষ্যে দেখছে যেন কেউ। দিনের বেলায় বাইরে গেলেও যে কেউ একজন ওনার সাথেই যেত, আর সূর্য ডোবার পর তো মোটেও না। বাড়ির সকলের এই বিষয় থেকে মুক্ত হওয়ার জন্য যা জানা ছিল সকলে তাই করলো, কিন্তু কোনো ফল হলো না। এমন অনেক রাত গেছে পিসিমা জেগে কাটালো, কারণ চোখ বুঝলেই সেই বিভৎস চেহারা ভেসে উঠত আধারে। অবশেষে রেহাই হলো মুসলমান ফকিরের দেওয়া এক আঁশবটির কবজে। এমন বেশ কিছুদিন কেটে গেল, সব স্বাভাবিক হলো। পিসিমা মা হলেন, এক ছোট্ট ছেলে সন্তান ঘর আলো করে এলো। সবার মুখেই হাসি। এখন সেই কালের ছায়া সরে গেছে, প্রায় ভুলতেই বসেছে সবাই সেই ঘটনা। হঠাৎ তখনই একদিন পিসিমা ঘুম থেকে উঠলেন, শরীরে অসহ্য যন্ত্রণা, 2 হাতের কবজি এবং পিঠের কাছটা কেমন জ্বালা করছে। পিসিমা চমকে উঠলেন আয়নার সামনে দাঁড়িয়ে। দেয়াল আলমারির আয়নাতে প্রতিফলিত তার ছবিতে 2 হাতের কবজি এবং গোটা পিঠময় ছড়িয়ে আছে কোনো হিংস্র প্রাণীর নখ দিয়ে আঁচড়ে দেওয়ার দাগ। সেই দৃশ্য আমাদের চোখেও বাদ পড়েনি। পিসিমা হালটে দেখলো হাতে সেই ফকিরের দেওয়া কবচ আর নেই। এই রকম দিনের পর দিন চলতে থাকে, সেই জলদস্যুর অত্যাচার। অনেক খোঁজ করেও সেই ফকিরের দেখা আর মিলল না। একদিন রাতে পিসিমা স্বপ্নে দেখলেন সেই জলজন্তুকে, সেই কদাকার মুখে লাল 2টি চোখ, বুক কাঁপানো ভয়ানক গলায় সে বলছে, চন্দনা, আমার কাছে অনেক সম্পত্তি আছে। এই দেখ, জ্বালা ভর্তি টাকা। এই সব তোর ছেলে পাবে, বদলে তুই নিজেকে সঁপে দে আমার কাছে।
এত বছর ধরে তোকে পাওয়ার চেষ্টা করছি, তোকে আমি সঙ্গিনী করব। তুই চলে আয় আমার কাছে, চলে আয়। আর তা যদি না হয়, আমি তোর ছেলেকে মেরে দেব এই 7 দিনের মধ্যেই। এরপর এক এক করে অপেক্ষার প্রহর গুনতে থাকলো সবাই, সাথে সাধ্যমতো চেষ্টা এই সব রুখতে। কিন্তু অনেক সাধুতান্ত্রিক এইসব শুনেই ভয় পেয়ে আসতে চাইল না এই সবের মধ্যে। অবশেষে 6 দিনের মাথায় এক সাধক সব শুনে বললেন, আজকের দিনটাই সবচেয়ে কঠিন। সেই জলজন্তু আসবে তার কার্য সিদ্ধি করতে। এই নে, এই জলটা বাড়ির চারপাশে ছড়িয়ে দিবি। আর মনে থাকে যেন সূর্য ডোবার পর যতই দরকার থাক, কেউ বাড়ি থেকে বেরোবি না। যেই বেরোবে সে মরবে, কারণ সে আজ রাতে হয়ে উঠবে আরো ভয়ঙ্কর। আমি কাল সকালে গিয়ে সব ঠিক করে আসব। সাধু বাবার কথা অনুযায়ী সেই মন্ত্রপুত জল বাড়ির চারপাশে ছড়িয়ে দেওয়া হলো। বাড়ির বাইরের কাজ সবাই আগেই মিটিয়ে নিয়েছে। সন্ধ্যায় ঘন মেঘ করে বৃষ্টি নামলো, কিন্তু সেই ভয়াবহ দৃশ্য শুরু হলো রাত 10টার পর। মনে হচ্ছে কেউ প্রবল চেষ্টা করছে বাড়ির ভেতর ঢোকা, কিন্তু কিছু একটাতে বাধা পেয়ে তাকে ফিরতে হচ্ছে বারবার। এরপর আমাদের দুয়ারে লাগানো লোহার রেলিংয়ে কেউ যেন লোহার রড টেনে নিয়ে গেল এক প্রান্ত থেকে অপর প্রান্তে। তার ঝনঝন শব্দে বাড়ির ভেতরে সবাই অস্থির হয়ে উঠল। এবার ঘরের ভেতরের বাতাসে কেমন শ্যাওলা আর মাছের আষ্টে গন্ধ। এইভাবেই একটা আতঙ্কের রাত কেটে গেল। সকালে সাধু বাবা এলেন এবং পিসিমাকে সামনে বসিয়ে মেঝেতে একটা ছক কাটলেন। ঘণ্টাখানেক নানা বিধির পর একটা নতুন কবজ পিসিমার হাতে পরিয়ে দিলেন। এরপর থেকে এতগুলো বছর কেটে গেল, সেই জলজন্তুর ছায়া আর নেই, কিন্তু সেই ঘটনার ছাপ এখনো আমাদের মনে স্পষ্ট। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজ আমাদের সত্য ঘটনা অবলম্বনে গল্প জলজন্তু? আশা করি এই গল্পের বিশেষ ভাব আপনাদের মন ছুঁয়ে গেছে। আর তাহলে যদি আপনি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি সেটা করে ফেলুন। এই গল্পটি নিজের মধ্যেই সীমাবদ্ধ না রেখে আপনার আপনজনের সাথে শেয়ার করুন এবং আপনার বিশেষ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনাদের সাথে দেখা হবে আগের রবিবার ঠিক বিকেল 5টা 30 মিনিটে। এখনের জন্য বিদায় দিন। ধন্যবাদ।